আজ আমরা ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পাসে এসেছি প্রফেসর আশরাফ উদ্দিনের সাথে আলাপ করার জন্য। উনি একজন শিক্ষক, একজন বিজ্ঞানী এবং একজন উদ্ভাবক। সোলার প্যানেল এখন আমরা অনেক জায়গায় দেখতে পাই, বাড়ির ছাদের উপরে দেখা যায় সোলার প্যানেল লাগানো। তো এই সোলার প্যানেলগুলো বেশ দামি। তো প্রফেসর আশরাফ উদ্দিন এখন এক ধরনের নতুন সোলার প্যানেল নিয়ে কাজ করছেন ইউনিভার্সিটিতে, যেগুলো সম্ভবত প্লাস্টিক বেসড হবে এবং সেগুলো খুব সস্তা হবে। ওনার এই গবেষণা বা ওনার যে কাজ, এটা নিয়ে আলাপ করার জন্য আমরা ওনার কাছে এসেছি এবং তার কথাগুলো আমরা তার মুখ থেকেই শুনি। আমাদের একটু বুঝিয়ে বলুন যে আপনার কাজটা আসলে কি, মানে এই যে নতুন সোলার প্যানেল নিয়ে আপনি কাজ করছেন, সেটা কিভাবে কাজ করবে? সোলার প্যানেল বলতে আমরা যেটা বুঝি যে এটা একটা ডিভাইস, যে ডিভাইসটা সানলাইট থেকে ইলেকট্রিসিটিতে কনভার্ট করবে এবং সেটা 1954-এ প্রথম বেল ল্যাবে সেটা আবিষ্কার হয় সিলিকনের মধ্যে। যে সিলিকন দুইটা পিএন জাংশন একসাথে করলে সেখানে লাইট দিলে দেখা যাচ্ছে সেখানে ভোল্টেজ এবং কারেন্ট জাস্ট লাইক ড্রাই সেল ব্যাটারি এরকম সৃষ্টি হয়। তখন থেকে নাসা সেই জিনিসটাকে ওরা টার্গেট করে ওরা মেইনলি তার উপর রিসার্চ করতে থাকে এবং উদ্দেশ্য ছিল যে নাসা যে স্যাটেলাইটগুলি ওরা আকাশে পাঠায় তার অটোমেটিক সানলাইট থেকে যেন পাওয়ার সাপ্লাইটা দিতে পারে। এবং তারা বহুদিন তার উপর রিসার্চ করে সিলিকন সোলার সেল, পিএন জাংশন টাইপ সিলিকন সোলার সেলের উপরে, এবং সেটা অ্যারাউন্ড ইফিসিয়েন্সি দ্যাট মিনস সানলাইট পার্সেন্টেজ কনভার্সন টু ইলেকট্রিসিটি অ্যারাউন্ড 14-15% স্ট্যাক হয়ে যায়। তারপরে সেটার প্রগ্রেস করতেছিল না। এখানে ইউনিভার্সিটি নিউ সাউথ ওয়েলস একজন তখনকার সময় 1974-এ ইয়াং প্রফেসর ছিল, তার নাম ইজ প্রফেসর মার্টিন গ্রিন। সে তার উপরে কাজ আর 1974 থেকে, এবং 1980s-এর আর্লির দিকে সে কিছু ব্রেকডাউন করে ইন দিস টেকনোলজি। তখন এক জাম্পে ফ্রম 14-15% ইফিসিয়েন্সি থেকে সিলিকন সোলার সেল জাম্পিং টু দি বিয়ন্ড 20%। যখন 20% উপরে গেল, দেন মেনি কোম্পানিজ around the world they are interested to invest to make some commercial production. কিন্তু প্রবলেম হলো যে ট্রেডিশনাল যে ইলেকট্রিসিটি আছে সেটা বেশ তখন চিপার ছিল, এবং যে সিলিকন সোলার সেল থেকে যে লাইটটা তারা তো সোলার প্যানেল থেকে যে ইলেকট্রিসিটি জেনারেট করতো তখন তার এটা ছিল বেশ এক্সপেন্সিভ ছিল। এখন দ্য টু ওয়ে মুভিং। সিলিকন এক্সপেন্সিভ কেন হবে? কারণ এটা তো আপনার ফুয়েল লাগছে না। না, ফুয়েল লাগছে না, কিন্তু যে প্রসেসিং কস্ট, প্যানেল তৈরির খরচ, ওর একটা লাইফ আছে নিশ্চয়ই, লাইফ টাইম আছে অ্যারাউন্ড 20-25 ইয়ার্স লাইফ টাইম, ইটস বিকাম এক্সপেন্সিভ। আচ্ছা, তখন সিলিকন সোলার পিপলস ট্রাইং টু reduce the price of solar panel, silicon solar panel. It asked every year they are reducing price every year. And at the same time, the traditional electric যেটা আমরা বলি যে নর্মাল যে ইলেকট্রিসিটি সাপ্লাই তার দামও আস্তে আস্তে বাড়তে থাকে। এখন আর্লি 2000 দেখা গেল যে আমাদের সিলিকন সোলার প্যানেল থেকে যে লাইট জেনারেট করে এবং ট্রেডিশনাল যে ইলেকট্রিসিটি কস্ট আসে এটা প্রায় কাছাকাছি চলে আসছে। তখন থেকে অ্যারাউন্ড 2000 থেকে সেটা বুমিং হতে আরম্ভ করে সোলার প্যানেলটা, সিলিকন সোলার প্যানেলটা। তার মানে বলছেন এখন যে প্যানেলগুলো আমরা ব্যবহার করছি সেগুলোর কস্টিং আরো বেশি ছিল আগে? না, সেটা তো ছিল, কিন্তু এখন এটা কস্ট নেমে আসছে, এখন এটা কম্পিটিটিভ এটা গ্রিড থেকে যে পাওয়ার, ইভেন ইট বিকাম চিপার দেন দ্য গ্রিড। আচ্ছা, that's happening now. It's efficiency around solar panel system 20-23% solar efficiency, device efficiency is coming. Now still it is expensive because if you do this one house solar panel, it is several thousands of dollars it needs. People cannot afford. So around the world, because of the energy crisis, some of the companies, some of the government, they're investing some money to make it more cheaper. People are also working for different dimension, trying to make the alternative of the silicon solar cell. That also photovoltaic cell, but different process make it cheaper. One of the thing is the plastic solar cell. আমরা যখন যেটা আমরা যে দেখি যে প্লাস্টিকের হিস্ট্রি, from now 50 years back there was no plastic bag. That time with the jute bag we are using in Bangladesh. Now after that the plastic people developed. Now everywhere we can see the plastic bag.
কিন্তু প্লাস্টিক হলেই তো হবে না, না। সিলিকনের তো একটা সার্টেন প্রপার্টি আছে বলেই জংশনে এই জিনিসটা কাজ করে। প্লাস্টিক কিভাবে সিলিকনের ওই কাজটা করবে? প্লাস্টিক বলতে আমরা বুঝতাম যে ইনসুলেটিং ম্যাটেরিয়ালস, কারেন্ট ক্যান নট ফ্লো থ্রু দ্যাট, রাইট। বাট ইন দ্য আর্লি 1990s there are some scientists in USA and Japan that discovered that there are some special type of plastic current can flow through that. And then the breakthrough is coming at year 2000. The two Japanese professor, one American professor, they have got the Nobel Prize on that because they discovered conductive plastic. After that, almost the journey start. But plastic problem is this is the organic materials, carbon, hydrogen, and oxygen that they combine together. It's a complicated, not like very simple structure like silicon. এখন আমরা যেটা জানি যে একটা সোলার বা ফটোভোল্টাইক সেলে দুই ধরনের সিলিকন ব্যবহার করা হয়, একটা পি টাইপ আর একটা এন টাইপ। হ্যাঁ, plastic solar cell more or less similar types, but there is no N type plastic or there is no P type plastic. So technology understanding is totally different than the silicon PN junction diode. আচ্ছা আচ্ছা, That's the we call that donut type plastic. টাইপ যেটা হলো পি, যেটা না এন টা মনে হয় ডোনার, N type donut type আর plastic. পি টাইপটা হলো accepting type, মানে it has more positive charge. More positive charge. আচ্ছা। এখানে ব্যান্ড গ্যাপ আছে, সিলিকনের মতো it has the balance band, conduction band আছে, and if the band is offset আছে, but the donor is the higher band is offset compared to the acceptor. তার মানে still you need a junction. I need a junction. So you still need two types of plastic in a way. Yes. That's the donut type plastic and the acceptor plastic. We need to make a junction so it together. somehow becomes a plastic semiconductor, basically. Plastic semiconductor, right? So that people also call the organic semiconductor. Organic semiconductor. Acha, acha. Now, if we put the light on the plastic, donut type plastic accept the photon light, it generate electron hole pair. Plastic solar cell ল্যাবে এখন আমরা যেটা পিওর অর্গানিক আছে সেটা আমরা around 11.5% efficiency can get. So you already made the we are already making. You are trying to make it more efficient. More efficient, and also the organic inorganic mixed together. That also we have got already for 15-16% efficiency. তো এটা মানে যদি আপনারা এটা সাকসেসফুল হন, মনে করেন বা মনে করি যে 20% এফিশিয়েন্টলি আপনারা করতে পারলেন জিনিসটা, এটার ইম্প্যাক্টটা কি হবে? এটা ইম্প্যাক্ট হলো এখন আমরা যে এটা করছি এটার উপর আমার নিজস্ব প্যাটেন্ট আছে, patent only University of New South Wales, they already registered that patent. And then one company that's we call the Future Solar Technology Company, they already invest $1.5 million. They want to invest more money. দেখলাম যেটা নিউজ পেপারে দেখলাম, ফাইন্যান্সিয়াল রিভিউতে এসেছিল যে ওয়ান অফ দ্য ওনার্স অফ গুগল মানে আফটার দ্য $1.5 million এটাতে ইনভেস্ট করেছে শেয়ার। This is seed money. Now I already hired few PhD students, 2 or 3 postdocs I'm hiring. Now they start working on the lab on the basis of my idea and theme. And if it is successful, then the lab base will develop this around more than 20% efficiency. Next stage, industrial research. That means they want to make this smart scale production. In that sense, definitely cost is the one factor. How to reduce the cost, that's the another factor. And mass scale production, whatever we are doing in the lab, this will not be like this. Whatever we are doing lab is just to understand the know-how behind it. They control the process, the materials, thickness, what types of materials we have to use, everything to know. Then mass scale, they have to develop the equipments. কিন্তু আমি ইম্প্যাক্ট বলতে ঠিক বুঝতে চাচ্ছিলাম যে এটা সস্তা হবে, আপনি তো বললেন কি পরিমাণ সস্তা হবে, এটার ব্যবহারটা যেমন সোলার প্যানেল তো ইনস্টল করার ঝামেলা, সেটা তো একটা কস্ট আছে। এখনকার যে সিলিকন সোলার সেল প্যানেল যেটা আছে তার প্লাস 1/3 কস্ট আছে, রাফলি একটা এস্টিমেট 1/3 কস্ট অফ দ্যাট। সিগনিফিকেন্ট মিনস আমরা চিন্তা করতে পারি যে ছোট্ট হাউস, 2 bedroom 3 bedroom ছোট্ট একটা হাউস হলে ওই হাউসের যে রোফটা থাকবে, ওই রোফটা টাইল বা টিনের যেভাবে হোক তার মধ্যে সোলার প্যানেলটা লেমিনেট করে দেয়। প্লাস্টিক সোলার সেল the thickness is very thin, just like the shopping bag. আচ্ছা, শপিং ব্যাগের পলিথিনের মতো পলিথিন যে থিকনেসটা, exactly same thing, 5 to 10 micrometer thick, and this is very light, very flexible. You can just laminate on that, or you can laminate on the wall, you can laminate in the window, you can laminate the rooftop, and that's the rooftop is lamination is enough to supply all the electricity requirement in that house
people we call that zero building house, or zero energy house. জিরো এনার্জি আচ্ছা আচ্ছা। আপনার কাজ সম্পর্কে জানলাম, আপনার ল্যাবটা দেখারও ইচ্ছা আছে একটু, সেটা কি সম্ভব হবে? হ্যাঁ, সেটা অবশ্যই সম্ভব হবে। আচ্ছা, ব্যক্তি আশরাফ উদ্দিন সম্পর্কে একটু জানতে চাই, যে আপনি কবে এসেছেন অস্ট্রেলিয়ায়, আগে কি করতেন, কোথায় পড়াশোনা করেছেন, আপনার ফ্যামিলি ছেলে মেয়েরা কি করছে? আচ্ছা, ইটস এ বিগ হিস্ট্রি। আমার জন্ম এই নরসিংদী ডিস্ট্রিক্টে, রায়পুরা থানাতে। আর ওই লোকাল স্কুলে আমি লেখাপড়া করেছি, লোকাল কলেজে ইন্টারমিডিয়েট পাস করছি। তারপর ঢাকা ইউনিভার্সিটিতে আমি ফিজিক্সে অনার্সে ভর্তি হয়েছি। কত সালে সেটা ভর্তি হয়েছিল 1976-এ। আর আমরা এমএসসি পাস করে বাইরে হয়েছি 1982-তে ঢাকা ইউনিভার্সিটি। আর ইউনিভার্সিটি পড়াকালীন মোটামুটি হলেই ছিলাম। তারপরে পাশ করে বাইরের পর 1983-তে অ্যাটমিক এনার্জি সেন্টার, যেটা বাংলা একাডেমির পাশে দুই কলা ভবনে মনে আছে, ওইখানে আমি জয়েন করি। আই থিঙ্ক 1983-তে জয়েন করি সায়েন্টিফিক অফিসার হিসেবে। তখন জয়েন করার পরে আমি সিলিকন পিএন যখন সোলার্সের উপর কাজ আরম্ভ করছিলাম। তারপরে একটা ফেলোশিপ নিয়ে আমি সুইডেনে চলে যাই। সুইডেনে মোটামুটি 2-2.5 বছর ছিলাম। তারপর মনবসু স্কলারশিপ নিয়ে আমি জাপানে চলে আসি, ওসাকা ইউনিভার্সিটিতে। ওসাকা ইউনিভার্সিটিতে আমি সেমিকন্ডাক্টর ফিজিক্সেই আমি 1991-এ মার্চে পিএইচডি কমপ্লিট করি, এবং এপ্রিলের 1 তারিখে 1991 এপ্রিল 1 তারিখে তোশিবা কর্পোরেশনে ইন্ডিয়ার R&D সেন্টার আমি জয়েন করি। সেটা টোকিওর পাশে কাওয়াসাকিতে। ওইখানে আমি 6.5 ইয়ার্স কাজ করি। প্রথম দিকে আমি কাজ করি ব্লু লাইট ইমিটিং ডায়োড। তারপরে এটা প্রায় 2 ইয়ার্স। ওই সময় কাজ করার সময় আমার বেশ কয়েকটা প্যাটেন্ট হয়। একটা প্যাটার্ন হয় ইউবি ডিটেক্টর, লাইট ইমিটিং লাইট ডিটেক্টর, যেটা ওই তোশিবা কর্পোরেশন নেবেন বড় সাইজের মেডিকেল ইকুইপমেন্ট বানায় হিউম্যান বডির ইমেজটা দেখার জন্য। গামা এন্ড সফট গামা এন্ড এক্স-রে ডিটেক্টরটা ইউজ করে। তো খুব বিপজ্জনক জিনিস না, সেটা ওরা কন্ট্রোল অ্যামাউন্ট, কন্ট্রোল নট দ্যাট বিগ অ্যামাউন্ট, কন্ট্রোল অ্যামাউন্ট। ওইখানে যে ডিটেক্টরটা ছিল, ওই ডিটেক্টর আমার প্যাটেন্ট করা, আমার কাজ। দে আর নট কমার্শিয়ালি প্রডিউসিং। তো ওইখানে কোম্পানিতে কাজ করার সময় আমার প্রায় 10-11টা প্যাটেন্ট হয়েছিল। তো দুইটা প্যাটেন্ট দে আর কমার্শিয়ালি ইউজিং নাও। তো এই প্যাটেন্ট গুলো যারা ব্যবহার করে, এটা থেকে কি আপনি কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট পান? আমি কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট পাই না। ইটস ওন্ড বাই দ্য কোম্পানি। ওন্ড বাই দ্য কোম্পানি। এবং আমি যখন জয়েন করি সে কোম্পানিতে, তখন একটা পেপারে আমি সাইন করেছিলাম যে আমি এখন কাজ করার সময় যত কিছু আইপি হবে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি হবে, অল আর ওনার বাই দ্য কোম্পানি। আমি যখন প্যাটেন্টটা তৈরি করি, তখন আর আমাকে সাবমিট করতে আমাকে 2000 ইয়েন দিয়েছিল। 2000 এর নিচে এখন $22-23 হবে অস্ট্রেলিয়ান। রিয়েলি? দ্যাটস মাই গেইন। আর আমাকে স্যালারি দিছে, দ্যাটস অল। তারপর ধরেন 1997 সনে আমি জাপান থেকে অস্ট্রেলিয়াতে মাইগ্রেশন নিয়ে আসি। এখানে আসার পরে আসলে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিয়ে অস্ট্রেলিয়াতে ইট ওয়াজ ডিফিকাল্ট ফর মি টু গেট এ জব। কিন্তু আমি বহু চেষ্টা করছি, বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি ফর দি গেটিং দি জব, বাট বিকজ আই হ্যাভ নো টিচিং এক্সপিরিয়েন্স, ডিফিকাল্ট টু গেট এ টিচিং পজিশন। এনিওয়ে, সো আফটার সাম টাইম স্ট্রাগলিং, I managed to get a research fellow position in ANU in Canberra. ক্যানবেরা তো চাকরি করেছেন আপনি? আচ্ছা আচ্ছা। I was there for 2 years. আচ্ছা আচ্ছা। তারপরে অলিম্পিক 2000 সনে যখন অলিম্পিক হলো সিডনিতে, আমি তখন ওই ক্যানবেরা থেকে আমি একটা ফ্রান্সে নিসে একটা কনফারেন্সে গিয়েছিলাম। সাউথ অফ ফ্রান্সে। অন দি ওয়ে ব্যাক আমাকে রিটার্ন ফ্লাইট পাচ্ছিলাম না সিডনি আসার জন্য। তো আমাকে 2 রাত ইয়াতে থাকতে হচ্ছিল সিঙ্গাপুরে। আমার সুপারভাইজার এনইউটি সে বললো, তুমি যেহেতু আসো, আমাদের প্রজেক্টে তো আর 1 বছর থাকবে, দেন ইউ নিড টু লুক সাম জব সামওয়্যার। তখন আমার এক পরিচিত এক লোক, সে ওইখানে কাজ করতে সিঙ্গাপুরে। হ্যাঁ, সে এনটিইউতে চলে গেছে অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে। তখন আমি তার সাথে একটু দেখা করলাম ইমেল করে। আমি তাকে চিনি না, সে চাইনিজ। ইমেল করে যোগাযোগ করলাম, করে তার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তার ডিপার্টমেন্টে গেলাম, দেখলাম সে তার দিনের সাথে ওখানে সিঙ্গাপুরে। আচ্ছা, এখানে নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটিতে জয়েন করলেন কত সালে? নানিয়ান টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে আমি ওখানে দেখা করলো, দেখা করে আমি চাকরি পেলাম।
চাকরি দিল, দেখা করার সপ্তাহ 2-3 পরেই আমাকে মোটামুটি অফার ওরা পাঠিয়ে দিল। আচ্ছা যাই হোক আমি ওখানে শেষ পর্যন্ত ওইখানে মুভ করলাম সিঙ্গাপুরে যাওয়ার পরে আসলে আমি অর্গানিক সোলার সেল এবং অর্গানিক লাইট ইমিটিং ডায়োডের কাজ আরম্ভ করি। ওখানে আরেকজন আমাদের হেড অফ স্কুল ছিল, যিনি পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি করানো। উনি মেনলি সিনথেসাইজিং দি সেমি কন্ডাক্টিং অর্গানিক কন্ডাক্টিং পলিমার, কিন্তু সে জানে না হাউ টু মেক দ্য ডিভাইস। তো আমি যেহেতু ডিভাইসের লোক ছিলাম, ইনঅর্গানিক সেমি কন্ডাক্টর, আমিও কিছু বই টই পড়ে আই স্টার্ট টু ওয়ার্কিং অন উইথ হিম। তখন থেকে মোটামুটি অর্গানিক লাইটিং ডায়োড এবং অর্গানিক ফটোভোল্টাইক ডিভাইসের উপর কাজ আরম্ভ করি। অ্যারাউন্ড 2001 থেকে আমার কাজটা আরম্ভ হয়। তাহলে ওখানে সিঙ্গাপুর থেকে আপনি এখানে আসলেন কত সালে? আচ্ছা, এখানে আমি সিঙ্গাপুরে আমি ছিলাম ইউনিভার্সিটি নিউ সাউথ ওয়েলস জয়েন করি 2009-এ। আচ্ছা, আমি এখানে 2009 এখানে জয়েন করার পরে আমি মার্টিনের সাথে মিট করি এবং ডিসকাস করি যে আমার একটা রিসার্চ তো আরম্ভ করা উচিত। তখন সে আমাকে এনকারেজ করলো যে অর্গানিক সোলার সেল আমরা কেউ কাজ করি না, আমরা জানিও না এই সম্পর্কে, বিকজ ইউ হ্যাভ সাম ফিউ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দিস এরিয়া ইন সিঙ্গাপুর ইউনিভার্সিটি, স্টার্ট ওয়ার্কিং ইন দিস এরিয়া, সো হোয়াট এভার দি ফাইন্যান্সিয়াল সাপোর্ট, আদার সাপোর্ট ইউ নিড, আই উইল ডু দ্যাট ফর ইউ। এখান থেকে হ্যাঁ, মার্টিন গিন, পিপলস কল দ্যাট হি দি ফাদার অফ দি সিলিকন সোলার সেল। আপনার মানে ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু জানতে পারি? আপনার ছেলে মেয়ে? ব্যক্তিগত জীবন বলতে আমি যখন জাপানে পিএইচডি করি তখন আমি বিয়ে করি। সে বেসিক্যালি সে বাংলা, আমাদের পাশের গ্রামেরই মেয়ে। আর আমার দুই ছেলে জাপানে জন্ম। বড় ছেলে অ্যাকচুয়াল স্টাডিজে ইউনিভার্সিটি নিউ সাউথ ওয়েলসে 2 বছর আগে শেষ করছে। সে এখন সিটি ব্যাংকে কাজ করতেছে, দ্যাটস কল্ড রিস্ক অ্যানালিস্ট। আর আমার দ্বিতীয় ছেলে, সে এখন এমবিবিএস পড়তেছে, মেডিসিন পড়তেছে, সে এখন 5th ইয়ারের ছাত্র। সে ইউনিভার্সিটি কুইন্সল্যান্ডে আছে এখন। আশা করছি আর 1 বছর পরে সে শেষ করবে। এই কাটিং এজ টেকনোলজি বলতে হবে নিশ্চয়ই এগুলোকে, ডেভেলপমেন্টে একজন বাঙালি হিসাবে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এটা আমাদের সবার জন্যই খুব গর্বের বিষয়। আপনাকে বাংলা সিডনির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে এখানে আসার জন্য, ইন্টারভিউ নিতে। আমি উপমা, বাংলাদেশ থেকে এসেছি 2 মাস আগে। বাংলাদেশে থাকতে আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বুয়েট থেকে আমার আন্ডারগ্রাজুয়েশন সম্পন্ন করেছি। এরপরে আমি এনার্জি প্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেডে 2.5 বছরের উপরে প্রায় 3 বছর চাকরি করেছি। এরপর ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলসে আমি ডক্টর আশরাফ উদ্দিন স্যারের সুপারভিশনে আমি এখন আমার পিএইচডি কোর্স শুরু করেছি, প্রায় 2 মাস হলো। আমরা কাজ করছি এখানে অর্গানিক সোলার সেলের উপরে। আমি বুয়েট থেকে বিএসসি এবং এমএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আমি পিএইচডি শুরু করেছি প্রায় 2 মাস হলো এখানে। ডক্টর আশরাফ উদ্দিন স্যারের আন্ডারে কাজ করছি এখানে। আমার রিসার্চের টপিক হচ্ছে হাইব্রিড অর্গানিক ইনঅর্গানিক পেরোভস্কাইট সোলার সেল। এখানে বেশ খুব অদ্ভুত কিছু যন্ত্রপাতি দেখতে পাচ্ছি, এগুলো সম্পর্কে কিছু বলবেন? এখানে কি হয় বা কি করেন আপনারা এটাতে? এটাকে বলা হচ্ছে গ্লোব বক্স। এখানে একটা ইনার্ট কন্ডিশন থাকে, অর্থাৎ এখানে যাতে একটি আমাদের যে ডিভাইসগুলো তৈরি করি, ডিভাইসগুলোর সাথে যদি বাতাসে যে অক্সিজেন আছে, অক্সিজেনের সাথে যদি রিঅ্যাকশন হয় তাহলে ডিভাইসগুলো আসলে নষ্ট হয়ে যাবে, বা আমরা যেভাবে কাজ করাতে চাচ্ছি সেভাবে কাজ করানো যাবে না। সো এখানে একটা নিষ্ক্রিয় বা ইনার্ট একটা কন্ডিশনের মধ্যে যেখানে নাইট্রোজেন গ্যাস থাকবে। তো নাইট্রোজেন গ্যাস নর্মালি একটা ইনার্ট কন্ডিশন সৃষ্টি করে যাতে আমার এখানে অক্সিজেনের সাথে কোনো রিঅ্যাকশন না হয়। এই ইকুইপমেন্টের নাম হচ্ছে আইভি টেস্টার। অ্যাকচুয়ালি এটার দুটো পার্ট আছে। এটা হচ্ছে যেটা বলছিলেন ফার্স্টে যে কম্পিউটার। অ্যাকচুয়ালি এই আইভি টেস্টার থেকে যে ডাটাটা পাই সেটা আমরা এখানে কম্পিউটারে মনিটরে আর কি ডিসপ্লে বা এটা দিয়ে আমরা ডাটাকে সেভ করার জন্য এই কম্পিউটারটি ইউজ করা হয়। আর মেইন যন্ত্রটা হচ্ছে এটা, যেটা হচ্ছে আইভি টেস্টার। এখানে যেটা করা হয় যে আমি যে ডিভাইসটা বানিয়েছি সেই ডিভাইসটার ইফিসিয়েন্সি কেমন হলো, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা আমরা এখান থেকে মেপে এখানকার ডিসপ্লেতে সেটা শো করা হয়। এটা হচ্ছে থার্মাল ইভাপোরেটর। ইভাপোরেটর দিয়ে যেটা আমরা করি
যে আমাদের যে হোল ট্রান্সপোর্টিং যে লেয়ারটা বা আমাদের যে মেটাল কন্ট্যাক্টটা আমাদের ডিভাইসের একটা অংশ, যেগুলো আমাদেরকে লেয়ারগুলো তৈরি করতে হয়, সেই লেয়ারগুলো যেভাবে তৈরি করতে হয় সেটা হচ্ছে আমাদের স্যাম্পলটাকে আমরা উপরে একটা চেম্বারে রেখে দিই এবং নিচে আমাদের যেটাকে আমরা যে লেয়ারটা আমরা ফেলতে চাচ্ছি আমার স্যাম্পলের উপরে, যেমন সিলভার কিংবা মলিবডেনাম অক্সাইড যে লেয়ারটা আমরা ফেলতে চাচ্ছি, কোল্ড ট্রান্সপোর্ট ম্যাটেরিয়াল হতে পারে বা আমাদের মেটাল কন্ট্যাক্ট হতে পারে, সেটাকে আমরা নিচে রাখি। তো এখানে যেটা করা হয় থার্মাল ইভাপোরেশন, অর্থাৎ তাপ দিয়ে আমার ইভাপোরেট করা হয় এবং সেই ইভাপোরেটেড হয়ে আমার মেটালটা বা মলিবডেনাম অক্সাইড বা কোল্ড ট্রান্সপোর্টিং ম্যাটেরিয়ালটা গিয়ে আমার স্যাম্পলের উপর গিয়ে পড়বে। আমাদের একটা মাস্ক ইউজ করে, স্পেশালি ডিজাইন মাস্ক, এই মাস্ক দিয়ে আমি ঠিক যে জায়গাতে আমি মেটাল কন্ট্যাক্ট বা আমার কোল্ড ট্রান্সপোর্টিং ম্যাটেরিয়াল ফেলতে চাচ্ছি ঠিক সেই জায়গাগুলোতে যাতে আমার লেয়ারগুলো ঠিকভাবে গিয়ে পড়ে।